হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আলোচনা করব শিক্ষা ব্যবস্থার প্রাচীন যুগ সম্পর্কে। প্রাচীন যুগে কি হয়েছিল, সেখানে অনেকগুলো বৌদ্ধ বিহার, তাছাড়া বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সে সমস্ত কিছু সম্পর্কে। তো ফার্স্টে আলোচনা করব ব্রাহ্মণ শিক্ষা। তো ফার্স্ট পয়েন্ট কি, ব্রাহ্মণ শিক্ষা আনুষ্ঠানিক বিদ্যারম্ভ হতো 5 বছর বয়স থেকে। ব্রাহ্মণদের 8 বছর থেকে, ক্ষত্রিয় 11 বছর, বৈশ্য 12 বছর। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টি পর্যায়ে ভাগ ছিল, সেটা আমরা সকলেই জানি। তখনকার দিনে এটা বর্ণাশ্রম প্রথা ছিল। তো যথাক্রমে 8 বছর, 11 বছর, 12 বছর বয়স থেকে গৃহে পিতার তত্ত্বাবধানে শিক্ষাগ্রহণ চলত। দুয়ে কি ছিল, অপরাধী ও শূদ্রদের উপনয়ন অনুষ্ঠান হতো না। ওই যে বললাম যে শূদ্রদেরকে তখন মানুষ বলেই গণ্য করা হতো না, এবং যারা অপরাধ করতো তাদেরও তাদের অনুষ্ঠান হতো না, তাদের পড়াশোনা সেখানেই হতো না। এক একটি গুরুকে কেন্দ্র করে গুরুকুল গড়ে উঠতো, যেখানে যে যুগে কোনো গ্রন্থ ছিল না, পরাবিদ্যা অর্থাৎ ব্রাহ্মণ বিদ্যা ও আধ্যাত্মবিদ্যা, অপরাবিদ্যা মানে কি বিজ্ঞান ও শিল্পকলা অর্জন করতেন। গুরুকুল কেবলমাত্র অরণ্যে অবস্থিত ছিল তা নয়, অধিকাংশ গুরুকুল ছিল জনপদ বা লোকালয়। এর পরের কোয়েশ্চেন আছে যে চতুরাশ্রম প্রথা কি। আমরা প্রথম সকলেই জানি এবং ছোট থেকেই পড়ে আসছি যে ব্রাহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই প্রথা থাকে। 4টে পর্যায় নিয়ে আমাদের জীবন। তো শিষ্যরা গুরুকুলে প্রচুর কাজ করতো, সংযত জীবনযাপন করতো, নৃত্য, গীত, বাদ্য থেকে শুরু করে ইন্দ্রিয় সুখ থেকে দূরে থাকতো। জীবনে যে মোহ মায়া ইত্যাদি থেকে দূরে থাকতো, সেটাই বলতে চেয়েছে। ব্রাহ্মণ শিক্ষা অধ্যয়নকালে সীমাবদ্ধ সময়সীমা লেখো। প্রতি বছর 4 মাস থেকে 5.5 বছর বা 6 মাস বয়স পর্যন্ত শিক্ষা চলত। শ্রাবণী পূর্ণিমার দিন উপকর্ম উৎসবের মধ্যে দিয়ে পাঠ শুরু করে চলতো পৌষ বা মাঘ মাস পর্যন্ত। তারপর দীর্ঘ বিরতি শুক্লপক্ষের প্রথম দিন থেকে উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাৎসরিক অধ্যয়ন শেষ করা হতো। পরের পয়েন্ট আমরা দেখব, যে এখানে বলতে চেয়েছে যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, যেখানে কি হতো, কোনো অবৈতনিক শিক্ষা ব্যবস্থা ছিল যেখানে অনৈতিক দারিদ্রতম শিক্ষার্থীকে গুরু ফিরিয়ে দিতে পারতো না। সবাইকে শিক্ষা দিতে হতো। শিক্ষা শেষে অবশ্য স্নাতক গুরুদক্ষিণা নিতেন। যারা স্নাতক হতো তারা কি হতো, যে গুরুদক্ষিণা দিতে। গুরুদক্ষিণা হিসেবে রাজা ও বিত্তবানেরা অনেক সময় প্রচুর অর্থ ও গ্রামও দান করে থাকতেন, একটা গ্রাম দান করে দিত গুরুকে। তারপরে বলছে বর্ণভেদে পাঠ্যক্রম নির্ধারণ। প্রথমে সবাই বেদ পাঠ করত, পরে ব্রাহ্মণ ছাড়া অন্য 2 পাঠ্যক্রমে বেদ গৌণ স্থান অধিকার করে, পরে এরা বেদ পাঠের অধিকার থেকে বঞ্চিত হয়। তারপর বলছে ব্রাহ্মণ এই তারপর কীরকম পাঠ্যক্রম ছিল, বা 4 পর্যায়ে কীরকম পাঠ্যক্রম ছিল, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। যেমন ব্রাহ্মণ্য পাঠ্যক্রমে ছিল বেদ, বেদাঙ্গ ইত্যাদি। ছাড়াও কি ছিল, বিদ্যা, ইতিহাস, পুরাণ, গাথা, সর্পবিদ্যা। হ্যাঁ, তো তারপরে বলতেছে বৈশ্যদের ছিল, এখানে আমি বললাম যে ক্ষত্রিয়দের ছিল তীর, ধনুক, বল্ল ইত্যাদি ব্যবহার অনুশীলন, তারপরে যুদ্ধ পরিচালনা ইত্যাদি কৌশল শিখতে হতো। বৈশ্যকে শস্য বপন, জমির গুণাগুণ নির্ণয়, পশুপালন, বিভিন্ন ওজন, ধাতুর মূল্য নির্ধারণ করা শিখতে হতো। অ্যাকচুয়ালি কি না, যত বর্ণভেদ ছিল বা যেরকম যাই ছিল তার উপর নির্ভর করে এই যে স্টেজগুলো, এদের আলাদা আলাদা কাজে বিভক্ত করা হতো। সেই ধরেই বর্ণাশ্রম প্রথা ভাগাভাগি করা হয়েছিল, বা তাদেরকে আলাদা আলাদা কাজে বিভক্ত করা হয়েছিল। শূদ্রদের কী ছিল, কোনো বেদ পাঠের অধিকার ছিল না, 3 বর্ণের সেবা করতে হতো এদের, এবং কৃষি, পশুপালন ইত্যাদি করতে হতো। মন্ত্রোচ্চারণ, বৈদিক শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রম ছিল মন্ত্র, এগুলো সেরকম অতটা কিছু গুরুত্বপূর্ণ নয়। ছাত্রছাত্রীর সাথে শিক্ষকের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, খুব সুন্দর সম্পর্ক ছিল, ভক্তি শ্রদ্ধা ছিল গুরুর প্রতি। তারপরে আসছে যে শিক্ষক কিভাবে দেখতো। শিক্ষক তাদেরকে নিজের সন্তানের মতনই পালন করতো এবং বিনা বেতনে অখণ্ড চিত্তে শিষ্যদের জ্ঞান দান করতো। নিয়মাবর্তিতা বলতে তেমন কোনো সমস্যা ছিল না। শিক্ষার উদ্দেশ্য ছিল আত্মনির্ভরতা ও পরিপূর্ণতা। মূল্যায়ন পদ্ধতি ছিল না। বিতর্ক সভা অনুষ্ঠিত হতো, এখানে রাজসভা, যজ্ঞক্ষেত্রে আলোচনা ক্ষেত্র বসতো এবং বলা হতো ব্রহ্মোদয়। তারপর বলছে আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্তি। শিক্ষা শেষ হয়ে যাওয়ার পর কি তো সমাবর্তন অনুষ্ঠান হতো। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সমাবর্তন অনুষ্ঠান কোন শিক্ষা ব্যবস্থায় হতো এবং কিভাবে তা পালন করা হতো, এই নিয়ে কোশ্চেন আসতে পারে। সে সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরু গৃহে বাস পর্বের অবসান ঘটতো এবং গুরুদক্ষিণা দিয়ে শিক্ষার্থী কী করতো, তার গৃহে ফিরতো এবং তারা স্নাতক উপাধি লাভ করতো। যেমন আমরা এখন গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পর গ্র্যাজুয়েট আমাদের একটা ডিগ্রি হয়ে যায়, তেমন তারা একটা উপাধি লাভ করতো। উপাধি 3 ভাগে ভাগ ছিল, বিদ্যা স্নাতক,
ব্রত স্নাতক, বিদ্যাব্রত স্নাতক। তো এইগুলোও ইম্পর্টেন্ট যে বিদ্যা স্নাতক কী, ব্রত স্নাতক কী, বিদ্যাব্রত স্নাতক কী। বিদ্যা স্নাতক মানে কি, যারা পড়াশোনাতে খুব সুন্দর ছিল এবং কেবলমাত্র পড়াশোনার ক্ষেত্রে গুরুত্ব দিত। ব্রত মানে যারা সমস্ত ধরনের ব্রত অধ্যয়ন করতো এবং ব্রত সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাভ করতো। এবং বিদ্যাব্রত স্নাতক হচ্ছে এই দুটোর কম্বিনেশন, মানে পড়াশোনাতেও ভালো ছিল এবং ব্রত মানে বিভিন্ন ব্রত সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাভ করতো। সমাবর্তন উৎসব চলতো জাঁকজমকপূর্ণভাবে। শিক্ষার্থীদের স্নান করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, গলার মালা পরে, হাতি বা রথের পিঠে চড়িয়ে সমাবেশে উপস্থিত হতো। গুরু তাকে স্নাতক বলে পরিচয় করে দিতেন। যেমন আমরা গ্র্যাজুয়েশন শেষ করার পর আমাদের মানে রেজাল্ট বেরোয় বা একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান হয় ফেয়ারওয়েলের মতো, সেরকমই সমাবর্তন অনুষ্ঠান ছিল এখনকার যুগের ফেয়ারওয়েলের অনুষ্ঠানের মতন। এবং সেখানে গুরু নিজে পরিচয় করে দিত তার সমস্ত ছাত্রছাত্রীকে যে সে স্নাতক স্তরে পৌঁছে গেছে। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় কী দেখা যায় না, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা পড়তে পারি। ত্রিস্তরণ মন্ত্র কী না, বুদ্ধ শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংস্থং শরণং গচ্ছামি। এর আলাদা মানে আছে। এবং এখানে কি বলতে চাইছে, বৈদিক ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা একমাত্র ছিল না, বৌদ্ধ দর্শনের জীবন ব্যবস্থার ভিত্তিতে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলা হয় ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার কড়াকড়ি, যাগযজ্ঞের বাহুল্য, পশু বলি, বর্ণভেদ ইত্যাদির বিরুদ্ধে বৌদ্ধদের যে দীর্ঘ বিদ্রোহের পর ধর্মের সবাই সমান বা সবার সমান অধিকার সম্পর্কে সেই জিনিসটা তুলে ধরা হয়। এবং বৌদ্ধ শিক্ষা আলাদা নয়, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা একে অপরের ভিত্তি, কারণ বৌদ্ধদেব নিজে একজন ব্রাহ্মণ ছিলেন। কি বলতে চাইছে যে বৌদ্ধ শিক্ষা এবং ব্রাহ্মণ্য শিক্ষা কখনোই আলাদা নয়, একে অপরের ভিত্তি মাত্র। কিন্তু সেখানে কি হয়েছিল, সেখানে প্রত্যেকটা মানুষকে সমান হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছিল। আর ব্রাহ্মণ্য শিক্ষায় কী হতো, ব্রাহ্মণরা বেশি প্রাধান্য পেত, এছাড়াও আরও যে বর্ণাশ্রম প্রথার যে জাতিগুলো ছিল তারা প্রাধান্য পেত। কেবলমাত্র শূদ্রদেরকে কোনো মানুষ বলে বা কোনো অনুষ্ঠানে বা বেদ পাঠের ক্ষেত্রে তাদেরকে গ্রহণ করা হতো না। এবার শিক্ষার লক্ষ্য, আনুষ্ঠানিক শিক্ষারম্ভ, এই সমস্ত কিছু সম্পর্কে আমরা নেক্সট পার্টে আলোচনা করব। এখানেও মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। ভিক্ষু কী, তারপরে শ্রমণ কী, তারপর এইখানকার শেষ অনুষ্ঠান কী ছিল, মানে এখানে যেমন সমাবর্তন ছিল, এখানে কী ছিল, তারপরে স্ত্রী শিক্ষা সম্পর্কে কী মতামত, এছাড়াও পাঠ্যক্রম, স্তর ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, তাছাড়া ব্রাহ্মণ্য শিক্ষা, বৌদ্ধ শিক্ষার পার্থক্য দেখা যায়। তো এটা সম্পর্কে আমরা কাল আলোচনা করব।